ওকে, সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পেন পিসি। আর আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। আর থাম্বনেল থেকে বুঝতে পারছি যে এই ভিডিওটা পার্টিকুলারলি ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিল যে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ালিফিকেশন যে প্লে অফ রাউন্ড রয়েছে সেখানে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কোন টিম হবে, কোন টিমকে হারিয়ে ইস্টবেঙ্গল এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ স্টেজের দিকে যাবে, কারা আসবে সামনে এবং কাদের বিরুদ্ধে লড়াইটা জোরদার হবে। গতকাল আমরা ফুটি র্যাঙ্কিংয়ের তরফ থেকে প্রথম জানতে পারি যে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হিসেবে কিন্তু তুর্কমেনিস্তানের ক্লাব আলটিন অ্যাসির তারা আসছে। যদিও এই ক্ষেত্রে তুর্কমেনিস্তানের অন্য ক্লাব তারা এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ালিফিকেশন রাউন্ডে আসা ছাড়পত্র পেয়েছিল, আর্কদাগ যারা ওদের চ্যাম্পিয়ন, কিন্তু তাদের কাছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর লাইসেন্সিং নেই। তাদের কাছে যে লাইসেন্সিং রয়েছে সেটা এফসি চ্যালেঞ্জ লিগে পার্টিসিপেট করার মতো, সেই মর্মে তারা যাচ্ছে এফসি চ্যালেঞ্জ লিগে খেলতে, অর্থাৎ থার্ড টিয়ারে খেলতে। এবং তাদের রানার্স আপ এবং তাদের দেশের সবথেকে সাকসেসফুল ক্লাব আলটিন অ্যাসির তারা আসছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ালিফিকেশন রাউন্ডের ম্যাচ খেলতে কলকাতাতে, এবং তারা ইস্টবেঙ্গলকে ফেস করবে। পুরো ডিটেলসে কথা বলবো, একদম পার্ট ওয়াইজ ভাঙবো যে বিপক্ষে কোন টিম রয়েছে, তাদের পরিচিতি কী রয়েছে, হিস্ট্রি কী রয়েছে, তারা এই মুহূর্তে কীরকম ফর্মে রয়েছে, ইস্টবেঙ্গল কীভাবে এই ম্যাচটাকে দেখছে, ম্যাচে জেতা হারার ওপর কী ভবিষ্যৎ নির্ভর করছে, ইন ডিটেলসে সব কিছু নিয়ে কথা বলবো। প্রথম কথা হচ্ছে তুর্কমেনিস্তানের যে লিগ চলছে, মানে ওরা যখন সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পর যখন থেকে ওদের লিগটাকে তুর্কমেনিস্তানের লিগ হিসেবে সামনে নিয়ে আসে 92-93 সময় থেকে, তখন থেকে যতগুলো টিম চ্যাম্পিয়ন হয়েছে তার মধ্যে সবথেকে সাকসেসফুল টিম হচ্ছে এই আলটিন অ্যাসির। এবং এই টিমটা তৈরি হয়েছিল 2008 সালে, এবং 2008 সালে তৈরি হওয়ার পর ওদের যে সাকসেসের মেন সময়টা সেটা কিন্তু শুরু হয় 2014 সাল থেকে। এবং সেই সময় থেকে বর্তমান যিনি কোচ রয়েছেন তিনি দায়িত্ব নেন, 10 বছর ধরে তিনি কোচ রয়েছেন। এবং এই টিমটা রেকর্ড করেছিল 2014 থেকে টানা 8টা সিজন, একদম 2021 অবধি, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, এই যে টানা 8টা সিজন তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। আচ্ছা, এরপর যদি বলি যে এই যে টিমটা আলটিন অ্যাসির রয়েছে এদের এএফসি কম্পিটিশনসে সাকসেস কীরকম রয়েছে, দেখো টিমটা 2008 সালে তৈরি হয়েছে, 14 সালে ওরা ওদের ডোমেস্টিক সাকসেসের প্রথম স্বাদ পেয়েছে, এবং 2018 সালের এএফসি কাপেই কিন্তু ওরা ফাইনালে রিচ করেছে। যদিও যে টিমের কাছে আমরা হেরেছিলাম, মানে বেঙ্গালুরু এফসি হেরেছিল, সেই একই টিমের কাছে ওরা কিন্তু এফসি কাপ ফাইনাল হেরেছিল। বাট সেটা কথা ওদের দেশের ফুটবলের জন্য এটা ভীষণ বড় একটা মাইল ফলক হিসেবে থেকে গেছিলো। তারপরে কিন্তু এই টিমটা রেগুলার বেসিসে পারফর্ম করতে থেকেছে। এই সিজনেও ওরা রানার্স আপ হয়েছে, এবং যারা চ্যাম্পিয়ন হয়েছে আর্কদাগ, তারা কিন্তু 24টা ম্যাচের মধ্যে 24টাই জিতেছিল, যেটা একটা রেকর্ড ওদের দেশে। একটা ম্যাচও ওরা কিন্তু হারেনি। তো সেই টিম যাচ্ছে চ্যালেঞ্জ লিগে, এই টিম চলে আসছে এফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফিকেশনস রাউন্ড, চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ালিফিকেশনস রাউন্ড খেলতে। নেক্সট যে বিষয়টা বলা রয়েছে এই টিমটা সম্বন্ধে সেটা হচ্ছে প্লেয়ার এবং বিদেশিদের ব্যাপার। দেখো, আমি যা ডেটাবেস ঘাঁটলাম সেখানে খুব ডিটেলসে কিছু পাওয়া যাচ্ছে না, তবে অবশ্যই জাতীয় দলের দুজন স্ট্রাইকার রয়েছে, সেই স্ট্রাইকার ওদের টিমে খেলে, যারা রেগুলার বেসিসে গোল গেটার, তারাই কিন্তু টিমের হাইয়েস্ট স্কোরার, এবং লিগেও তারা যথেষ্ট ভালোভাবে নিজেদের যে ছাপ রয়েছে সেই ছাপটা রেখেছিল। পরে ইন ডিটেলসে ম্যাচগুলো দেখে বা ওদের যে ফুটবল স্টাইলটা রয়েছে সেটা দেখে একটা ডিফারেন্ট ভিডিও নিশ্চিতভাবেই বানাবো। এটা জাস্ট শুধুমাত্র একটা সামারি পুরো টিমটা বেসিসে। এই টিমটার মালিকানাধীন গোষ্ঠী কিন্তু ওদের দেশের যে টেলিকম মিনিস্ট্রি, সেই টেলিকম মিনিস্ট্রি, এবং সেখান থেকেই পুরো টিমটা কন্ট্রোলড হয়। সেই কারণে ইনভেস্টমেন্ট বলো, ভালো প্লেয়ার সিলেকশন বলো, সেই ক্ষেত্রে ওদের খুব একটা কার্পণ্যবোধ ওরা কোনোদিনই করে না। এবার যদি বলি যে এই টিমটার এই মুহূর্তে যা অবস্থা, সেই নিরিখে ইস্টবেঙ্গলের জন্য কতটা টাফ ম্যাচ হতে পারে বা কতটা ইজি ম্যাচ হতে পারে। দেখো, অবশ্যই ফুটবলিং যে ব্যাপারটা রয়েছে আমাদের দুটো দেশের মধ্যে, ইন্ডিয়া অ্যান্ড তুর্কমেনিস্তান, সেই জায়গাটাকে কম্পেয়ার করলে দেখা যাবে যে আমাদের ক্লাব বা আমাদের এখানে প্লেয়াররা অলওয়েজ একটা বেটার অ্যাডভান্টেজ পাবে এই ধরনের দেশের যে কোনো ক্লাবের বিরুদ্ধে। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ইস্টবেঙ্গল যেভাবে টিম তৈরি করেছে, যেইভাবে এখনও প্রসেসটা বাকি রয়েছে, যা কিছু এখনও কমপ্লিট হবে টিম বিল্ডিংয়ের ক্ষেত্রে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভীষণভাবে এই ম্যাচটা ইস্টবেঙ্গলের জন্য একটা কেক ওয়াক হতে পারে। কিন্তু নিশ্চিতভাবেই যখন তুমি একটা অচেনা টিমকে প্রথমবারের জন্য খেলবে, যখন একদমই সিজনের প্রথম ম্যাচ 14ই অগস্ট এই ম্যাচটা খেলা হবে, যুবভারতীতে খেলা হবে, প্রথম ম্যাচ তুমি খেলবে, সেই ক্ষেত্রে এই ম্যাচটা দুরকমভাবে কিন্তু আমরা দেখতে পারি। একদিকে ইজি ওয়াক ম্যাচ হতে পারে, আর একদিকে একটু হলেও টাফ ম্যাচ হতে পারে, কারণ যে কোনো সময় বিদেশি টিম কিন্তু এসে আমাদের ইন্ডিয়ান টিমেদেরকে এই রিসেন্ট পাস্টটা অনেক সময় বেগ দিয়েছে। কিন্তু ইস্টবেঙ্গলের একটা হিস্ট্রি রয়েছে যে বিদেশি ক্লাবদের বিরুদ্ধে ভালো পারফরমেন্স করা, সেই 70-এর দশক থেকে শুরু করে এএফসির হিস্ট্রি অবধি। আর যদি বলি, কেন বললাম যে কার্লোস কুয়াদ্রাতের কাছে অত্যন্ত চেনা প্রতিপক্ষ, কারণ কার্লোস কুয়াদ্রাত যখন বেঙ্গালুরুতে তিনি দায়িত্ব নিচ্ছেন, তার কাছে যখন আলবার্তো রোকার হাত থেকে আস্তে আস্তে তার হাতে দায়িত্বটা আসছে, প্রথম সিজনের প্রথম যে দুটো ম্যাচ, সেই দুটো ম্যাচের কিন্তু প্রতিপক্ষ ছিল এই আলটিন অ্যাসির ক্লাব।
ঘরের মাঠে বেঙ্গালুরু এফসিকে 3-2 গোলে ওরা হারিয়েছিল এবং ওদের ঘরের মাঠে মানে তুর্কমেনিস্তানে ওরা 2-0 গোলে জিতেছিল। তো প্রথম যে সাক্ষাৎ কার্লোস কোয়াদ্রাতের এই টিমটা, সেখানে কিন্তু 5-2 বেঙ্গালুরু এফসি হেরেছিল। তো সেই ক্ষেত্রে আমি বললাম যে আলটিন আসিরকে কিন্তু এই কার্লোস কোয়াদ্রা তিনি খুব ভালো করে চেনেন, সেই কোচ এখনও বিদ্যমান রয়েছে, সেই টিমের অনেক প্লেয়ার এখনও অবধি আলটিন আসিরের খেলে। তো এই টিমটাকে তিনি কিন্তু খুব ভালো করে চেনেন, তিনি জানেন, তিনি সেই টিমের এগেনস্টে 2 ম্যাচে 2 হার তিনি কিন্তু দেখেছিলেন। তারপর থেকে তিনি একটা লেজেন্ডারি সিজন তিনি কিন্তু কাটিয়েছিলেন বেঙ্গালুরুকে নিয়ে। এবং সেই জায়গা থেকে বলতে পারি যে কোচের কাছে যখন একটা টিম চেনা হয়, কোচের কাছে যখন একটা টিমের প্লেয়িং স্টাইল চেনা হয়, তখন একটা টিমের কিন্তু যে স্ট্র্যাটেজি রয়েছে, যে রণকৌশল রয়েছে, সেটা সাজাতে কিন্তু খুব বেশি প্রবলেমেটিক হয় না। এবার যদি বলি যে ফিউচারের কথা, যে ইস্টবেঙ্গলের এই ম্যাচটা জেতা হারার উপরে কী ডিপেন্ড করছে, জেতার উপরে কী ডিপেন্ড করছে এটা আমরা সবাই জানি, কারণ এখান থেকে জিতলে ইস্টবেঙ্গল পৌঁছে যাবে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ স্টেজে। যে গ্রুপ স্টেজে ইন্ডিয়া থেকে অলরেডি মোহনবাগান রয়েছে, বড় বড় কিছু ক্লাব রয়েছে এশিয়ান লেভেলে, যেখানে নাসাফকে খেলতে দেখবো, আল তাওয়ানকে খেলতে দেখবো, প্রচুর ভালো ভালো ক্লাব রয়েছে। সেখানে গিয়ে ইস্টবেঙ্গল হাজির হবে এবং কোথাও এএফসি টুর্নামেন্টে আবারও ইস্টবেঙ্গল মেন রাউন্ডে যাবে। এবং এএফসি কাপে এর আগে ইস্টবেঙ্গলের কিন্তু ভালো ইতিহাস রয়েছে, অনেক সময় ভালো পারফরমেন্স করতে দেখা গেছে, সেমিফাইনাল অবধি ইস্টবেঙ্গলকে রিচ করতে দেখা গেছে। সেই যেই পুরনো লিগাসিটা রয়েছে এএফসি টুর্নামেন্টে, সেটাকে ইস্টবেঙ্গল ফিরিয়ে আনতে চাইবে। আর যদি এই জায়গা থেকে, যেটা আমরা চাই না, যদি একটা আনফর্চুনেট লস হয়, তাহলে সেই লসটাতেও কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের খুব একটা হতাশ হওয়ার জায়গা থাকবে না, কারণ সেখানে ইস্টবেঙ্গল পৌঁছে যাবে এএফসি চ্যালেঞ্জ লিগে, যেটা তুলনামূলক ইস্টবেঙ্গলের জন্য বা ইন্ডিয়ান যে কোনো ক্লাবের জন্য একটা অনেক ইজি জায়গা, যেখান থেকে হয়তো আমরা এক্সপেক্ট করতে পারি যে অনেক বেটার রেজাল্ট ইস্টবেঙ্গল নিয়ে আসতে পারবে, বা যে কোনো ইন্ডিয়ান ক্লাব যদি ইন ফিউচার যায় তারা নিয়ে আসতে পারবে। কারণ সেখানে যে ধরনের ক্লাবরা রয়েছে, তারা আরও লোয়ার টিয়ারের ক্লাব, তারা আরও কম জোরি ক্লাব, এবং সেখানে পারফরমেন্স ভালো বার করে আনা বা সেখান থেকে চ্যাম্পিয়নশিপের রাস্তা খুঁজে পাওয়া কিন্তু ইন্ডিয়ান যে কোনো ক্লাবের জন্য সেটা অনেক ইজি হবে। যেহেতু আমি বারবার একটা কথা বলি যে এএফসি কোনো টুর্নামেন্ট এখনও অবধি ভারতবর্ষে আসেনি, আমাদের কোনো ক্লাব এখনও অবধি কোনো চ্যাম্পিয়নশিপ জেতেনি। সেটা যদি থার্ড টিয়ারেরও কোনো চ্যাম্পিয়নশিপ হয়, সেটাও কিন্তু ইন্ডিয়ান ফুটবলের জন্য ভালো, কারণ মার্কেটিংয়ের ক্ষেত্রে, কোথাও পরিচিতি দেওয়ার ক্ষেত্রে, কোথাও সেই লেভেলটাতে টাচ করার ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় মার্ক সেই টিমটা রাখতে পারবে। তো দুদিক থেকেই লাভ রয়েছে, একদিকে একটা স্ট্রং জায়গাতে যাওয়া আর একদিকে একটা ইজি জায়গাতে যাওয়া। তো দুভাবেই তোমরা পজিটিভ ওয়েতে থাকতে পারো। তো যাই হয়ে যাক না কেন, ইস্টবেঙ্গল এই ম্যাচটাতে টোটাল পজিটিভ যে মাইন্ডসেট রয়েছে, সেই মাইন্ডসেট নিয়ে নামবে, এইটুকু অন্তত হোপ আমাদের ইস্টবেঙ্গল টিমটার উপর রয়েছে। এবং যেভাবে টিম বিল্ডিংও হয়েছে, সব দিক থেকে সব কিছু কিন্তু পজিটিভ ওয়েতে রয়েছে। বাকিটা অবশ্যই ডিপেন্ড করবে সেই দিন, সিচুয়েশন, প্লেয়ারদের ফর্ম, কন্ডিশন এবং সমস্ত কিছু ফরমেশন, প্ল্যানিং, স্ট্র্যাটেজি সব কিছুর ওপর। সো সেই ম্যাচটার জন্য অবভিয়াসলি ওয়েট করছি, এখনও অনেকটা সময় বাকি রয়েছে, 2 মাসের মতো সময় বাকি রয়েছে। তবে অবশ্যই এনজয়িং হবে, ইন্টারেস্টিং হবে। আর এরপর পুরো টিমের আমি একটু খেলা দেখে, ওদের কিভাবে ওরা খেলে, কিভাবে ওদের বিল্ড আপ হয়, কতটা স্ট্রং এরিয়া রয়েছে পুরো টিমটার মধ্যে, কোন কোন জায়গাগুলোর উপরে জোর দেয়, কোচের অ্যাকচুয়ালি প্লেয়িং স্টাইল কী রয়েছে, এইগুলো নিয়ে পুরো দেখে আমি পরে একটা আলাদা করে ভিডিও নিশ্চিতভাবে বানাবো। আপাতত এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। বাইরে এই মুহূর্তে বৃষ্টি, আওয়াজ শুনতে পাচ্ছ, মেঘের গর্জন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।